নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে গতকাল অর্থাৎ 17/12/2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুমন্ত কোলে সহ মোট 40 জন চাকরি প্রার্থীর একটি প্যানেল প্রকাশ করেছে। যে প্যানেলটি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ডিসেম্বরের 13 তারিখে যে হিয়ারিং হয়েছিল, সেই হিয়ারিংয়ের পরিপ্রেক্ষিতে সুমন্ত কোলে সহ 40 জন যে চাকরি প্রার্থী তাদের একটা মেরিট লিস্ট প্রকাশ হলো এবং এখান থেকে কারা কারা ফাইনাল প্যানেলে ঢুকতে পারবেন সেটা কিন্তু তাদের র্যাঙ্ক দেখলেই বোঝা যাবে, বা তাদের যে ডিটেলসগুলো আছে সেগুলো দেখলে বোঝা যাবে। তো বিষয়টা আসলে কি? বিষয়টা আসলে হলো যে 2022 সালে যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, সেই প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াতে যারা ডিএলএড এবং বিএড দুটো ডিগ্রি যাদের ছিল, সেই সমস্ত ক্যান্ডিডেটরা অনেকেই বিএড দিয়ে তাদের ফর্ম ফিল আপ করেছিল। তার কারণ হচ্ছে যে সেই সময় এনসিটি বলেছিল যে বিএডও প্রাথমিকে যোগ্য, ফলে তারা ভেবেছিল যে বিএড ডিগ্রিটা উঁচু দরের ডিগ্রি বা একটু হায়ার লেভেলের ডিগ্রি, তো আমরা ডিএলএড কেন দেবো, আমরা যখন বিএড আছে বিএডটা। কিন্তু এই বিএডটা দেওয়ার পরে পরবর্তীকালে কিন্তু সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট আছে, যে জাজমেন্টে বলা হয় যে না, প্রাথমিকে বিএড আর বৈধ নয়। ফলত এই যে 11,000 সামথিং যে প্যানেলটা, সেই 22 সালের সেই প্যানেল থেকে এই সমস্ত যে ক্যান্ডিডেট যারা বিএড যোগ্যতা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে পুরোপুরি বাইরে রাখা হয়। কিন্তু এর পরে সুমন্ত কোলে সহ অনেক ক্যান্ডিডেট তারা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে একটি মামলা করেন, যে মামলাতে তারা তাদের বক্তব্য জানান যে স্যার, আমরা যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন তো আমাদের দুটো ডিগ্রি ছিল, কিন্তু যেহেতু এনসিটির নিয়ম অনুযায়ী সেই সময় বিএড ভ্যালিড ছিল, তাই সেই সময় আমরা বিএড ডিগ্রি দিয়ে ফর্মটা ফিল আপ করেছি। কিন্তু আমাদের যদি জানতাম যে বিএড ডিগ্রিটা পরে আর ভ্যালিড থাকবে না, তাহলে আমরা ডিএলএড ডিগ্রি দিয়েই ফিল আপ করতাম, যেহেতু অলরেডি আমাদের সে সময় ডিএলএড ছিল। তো যেহেতু আমরা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সব কিছু করেছি, তাই আমরা এখন যেহেতু বুঝতে পারছি যে বিএড ডিগ্রিতে আর চাকরি হবে না, তাই আমরা চাইছি যে আমাদের যে তখন ডিএলএড ডিগ্রি ছিল সেটাকেই ধরা হোক, বা আমাদের সেই ডিগ্রিটা পরিবর্তনের একটা সুযোগ দেওয়া হোক। তো তখন রাজশেখর মান্তা সাহেব কিন্তু বিষয়টা বুঝলেন এবং তিনি বুঝলেন যে এই ক্যান্ডিডেটরা ইচ্ছাকৃতভাবে এটা করেনি, এবং এই যে বিএডটাকে বৈধ বলে ঘোষণা করা এবং বাতিল হওয়া, তার পেছনে কিন্তু ক্যান্ডিডেটদের কোনো ভুল নেই। এটা এনসিটির একটা ডিসিশন মেকিং প্রবলেম ছিল। তো সেই কারণে তিনি বলেন যে ঠিক আছে, এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু তাদের তাদের ডিএলএড ডিগ্রি ধরে তাদের প্যানেলের মধ্যে আসছে কিনা সেটা দেখতে হবে পর্ষদকে। তো সেই অনুযায়ী একটা মেরিট লিস্ট পাবলিশ করতে বলেছিল পর্ষদকে। তো সেই মেরিট লিস্ট কিন্তু পর্ষদ পাবলিশ করেনি, ঠিক আছে। তো এর পরে বিচারপতি রাজাশেখর মান্থা যে রায়টি দিয়েছিলেন, সেই রায়টিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে যায়, এবং ডিভিশন বেঞ্চেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের হার হয়। ডিভিশন বেঞ্চও জানিয়ে দেয় যে হ্যাঁ, এতে কিন্তু এই যে পিটিশনাররা রয়েছে এদের কিন্তু একটা মেরিট লিস্ট পাবলিশ করতে হবে। অর্থাৎ বিচারপতি রাজাশেখর মান্থা যে রায় দিয়েছিলেন সেই রায়টাকেই তারা বহাল রাখে। এর পরেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো রকম মেরিট লিস্ট প্রকাশ করেনি এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য। তো এর ফলে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কিন্তু সুমন্ত কোলে সহ যে 40 জন ক্যান্ডিডেট তারা সুপ্রিম কোর্টে একটি মামলা করেন এবং সেখানেও তারা জিতে যায়। সুপ্রিম কোর্ট থেকেও বলা হয় যে হ্যাঁ, এদের একটা মেরিট লিস্ট প্রকাশ করতে হবে এবং এরা যদি প্যানেলে আসার যোগ্য হয় তাহলে এদের চাকরি দিতে হবে। তো তবুও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে কোনো রকম মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। ফলে বারবার এই যে আদালতে তাদের একটা নির্দেশ দেওয়া হচ্ছে আদালত থেকে, কিন্তু তারা সেই নির্দেশটা মানছেন না। তো সেই কারণে কিন্তু বাধ্য হয়ে সুমন্ত কোলে সহ যে 40 জন ক্যান্ডিডেট যাদের ডুয়াল ডিগ্রি ছিল, অর্থাৎ বিএড ও ডিএলএড দুটোই ছিল, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কি করেন, একটা কন্টেম্প ফাইল করে কলকাতা হাইকোর্টে, এবং সেই কন্টেম্প ফাইলটি ফলে সেটি হিয়ারিংয়ের জন্য 13 তারিখে, গত ডিসেম্বর মাসের 13 তারিখে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দুপুর 2টোর সময় সেখানে কিন্তু যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সভাপতি তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছিল, এবং তিনি যদি সশরীরে হাজিরা না দিতেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতেন বিচারপতি। কিন্তু হয়তো সেটা বুঝেই তিনি সশরীরে হাজিরা না দিলেও তিনি ভার্চুয়ালি সেখানে হাজিরা দেন বা উপস্থিত থাকেন। এই মামলায় কিন্তু বিচারপতি বলে দেন যে এই সমস্ত ক্যান্ডিডেটদের ইমিডিয়েটলি একটা মেরিট লিস্ট পাবলিশ করতে হবে, এবং সেটা করতে হবে পরবর্তী হিয়ারিংয়ের আগে। অর্থাৎ পরবর্তী হিয়ারিং মানে আগামীকাল বুধবার। তো এই বুধবারের আগে আজকে অর্থাৎ 17 তারিখেই কিন্তু সেই কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি মেরিট লিস্ট পাবলিশ করে দিল, যেখানে তাদের র্যাঙ্ক সহ অন্যান্য ডিটেলস রয়েছে। যদি এই মেরিট লিস্টটা তারা আজকে পাবলিশ না করতো তাহলে কিন্তু, যেহেতু কন্টেম্পট ফাইল হয়েছে, সেহেতু কিন্তু যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সভাপতি তার বিরুদ্ধে কিন্তু কঠিন অ্যাকশন, অর্থাৎ
তাকে জেলে পাঠানোর মতো কঠিন অ্যাকশন কিন্তু বিচারপতি নিলেও নিতে পারতেন। তো সেই সম্ভাবনার জায়গা থেকেই হয়তো তারা এই মেরিট লিস্টটা পাবলিশ করেছে। তো এই মেরিট লিস্টের মধ্যে যাদের র্যাঙ্ক অনুযায়ী প্যানেলে স্থান পাওয়ার কথা তাদেরও কিন্তু এই মুহূর্তেই জয়েনিং হচ্ছে না, যেহেতু বিষয়টা সাবজেক্ট টু আউটকাম হিসেবে রয়েছে। তাই এই মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট এখনই সম্ভব নয়। কিন্তু এখন যে মেরিট লিস্টটা পাবলিশ হলো, তো এই মেরিট লিস্টে কি সবারই চাকরি হবে? তো দেখো, আমরা মেরিট লিস্টটা যদি দেখি, এখানে যে র্যাঙ্কগুলো রয়েছে সেই র্যাঙ্কগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে সকলের চাকরি হবে কি হবে না। তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত যে ৯,৫৩৩ প্যানেল প্রকাশ হয়েছে, যদি সেই প্যানেলের সাপেক্ষে বিচার করি তাহলেও তোমরা র্যাঙ্ক দেখলে বুঝতে পারবে যে কারা কারা এই 533-এর মধ্যে আসছে সেই র্যাঙ্কে। এবং যদি সেই ৯,৫৩৩-এর মধ্যে এদেরকে না ধরা হয় তাহলে ওই 11,000 সামথিংয়ের যে বাকি প্যানেল, সেই বাকি প্যানেলের মধ্যেও এদের ধরা হতে পারে। এখন কোন প্যানেলের মধ্যে এদের চাকরি দেওয়া হবে বা ধরা হবে সবাই হয়তো পাবে না, যেহেতু সবার হয়তো সেই মেরিটে যে প্যানেলের মধ্যে থাকার যে তাদের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে হয়তো তারা পাবে না, কিন্তু অনেকেই আবার পাবে। তো যাই হোক, এখন তাদের কোন অংশে দেওয়া হবে, ৯,৫৩৩-এ না 11,000 সামথিংয়ের বাকি অংশে, সেটা কিন্তু আদালত থেকে ঠিক করে দেবে বা আদালতে সেটা নির্ধারণ হবে যে আদৌ তাদের কোন প্যানেলে চাকরিটা দেওয়া হবে। তো যদিও তাদের কিন্তু মূল প্যানেলেই কিন্তু তাদের নাম থাকার কথা ছিল, যদি তারা ডিএলএড হিসেবে তারা গণ্য হতেন, তো সেটা আজকের হিয়ারিংয়ে আরও পরিষ্কার হবে যে এক্ষেত্রে তাদের কোন প্যানেলে চাকরি দেওয়া হবে এবং তাদের মধ্যে কতজন চূড়ান্তভাবে যোগদান করতে পারবেন। তো আশা করা যায় আদালতের নির্দেশে এই সমস্ত ক্যান্ডিডেট যাদের ডুয়াল ডিগ্রি ছিল তাদের অবশেষে একটা ফাইনাল সেটেলমেন্ট হতে চলেছে। সকলের না হলেও অনেকেরই কিন্তু ভাগ্য খুলতে চলেছে। তো আগামীকাল দেখা যাক কি হয়। বন্ধুরা, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।